প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান। এবং আজকে আমরা দর্শক এমন একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যখন জুলাই অভ্যুত্থান প্রায় এক বছর হতে চলছে। আমরা দেখেছি যে গত বছরের 5 আগস্ট পরবর্তী 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে কমিশন গঠন করে। মূলত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণে, সেই বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে প্রথম যে 6টি কমিশন, তারা এবছরের শুরুর দিকে তাদের প্রতিবেদন এবং সুপারিশ জমা দেয়। এবং তারপর ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে সেই কমিশনের প্রথম গঠিত 6টি কমিশনের প্রধানকে নিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। তারপর আমরা দেখেছি দফায় দফায় ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে এই জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করছেন। এবং সবশেষ যদি বলি, আজকেও ছিল সেই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনা। এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এর আগেও আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয় খুব কাছাকাছি, অনেকগুলো বিষয় এখনও দূরত্ব, আবার অনেক কিছু কিছু বিষয় একমত হয়েছে। এই যেমন একটি বাস্তবতা, ঠিক তেমনি অন্যদিকে এই সংস্কারের বিভিন্ন ইস্যু নিয়েও, বিশেষ করে গণভোট, গণপরিষদ, সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, দ্বিকক্ষে উচ্চকক্ষ নিম্নকক্ষ কীভাবে গঠিত হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি নিয়োগ, এনসিসির প্রয়োজন আছে কি নাই, ইত্যাদি নানা বিষয়গুলো নিয়েও আমরা দেখছি রাজনৈতিক বিভেদও আছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক প্ল্যাটফর্ম নির্বাচন যতই এগিয়ে আসছে, আমরা দেখছি তাদের ভিতরেও সেই জুলাইয়ের ঐক্য যতটা ছিল সেটিও ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। এমন বাস্তব আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও আমরা যদি বলি, তা কখনো একটু নিয়ন্ত্রণে আসলে আবার ক্ষণে ক্ষণে তা মানুষের মাঝে উদ্বেগের সৃষ্টি করছে। এমন একটি বাস্তবতায় আজকে আমরা আলোচনার বিষয়ে দিয়েছি সংস্কার ও ঐক্য। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন, অনেক পরিচিতই বলা যায়, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং তারপর রয়েছেন শিক্ষক, গবেষক, স্বাধীন সাংবাদিক, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষক, ফ্যাক্ট চেকিং নিয়েও কাজ করেন, আসিফ বিন আলী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায়। ফুয়াদ ভাই, আমি অনেক বড় একটা ইন্ট্রো দিলাম। আমি শুধুমাত্র আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, প্রশ্নটা একটু মোটা দাগে থাকবে, আপনি উত্তর আপনার মতো করে দিয়েন, যে সংস্কারের অগ্রগতি এই জুলাইয়ের মাঝামাঝি এসে কোন পর্যায়ে মনে হচ্ছে, কোন জায়গাগুলোতে, মানে আমি যদি একটু শতাংশের হিসাব করি, আপনার কাছে কি মনে হবে কত শতাংশের মতো অগ্রগতি হয়েছে? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে বাংলাদেশের হিস্ট্রিতে রাজনৈতিক দলগুলো দুইটা কারণে নিজেরা বসে। তার ভিতরে একটা হচ্ছে সরকারকে টেনে হিসেবে নামানোর জন্য, আন্দোলন করবার জন্য তারা একত্রিত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন করে জেতার জন্য তারা একত্রিত হয়। এর বাইরে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের ভিতরে কোনো বোঝাপড়া রাষ্ট্র সাপেক্ষে কখনো বসে নাই, কখনোই আমার জানা মতে বসে নাই। 1/11-এর সময় নিজেরা বসে নাই। আচ্ছা, নিজেরা বসে নাই যে দেশের জন্য আমরা কি করব, এই সাপেক্ষে তারা বসে নাই। তখন যেটা হয়েছে, বসানো হয়েছে, অথবা 1/11 থেকে নিজেদের স্বার্থে নির্বাচনমুখী রাজনীতিটা করা, গণতন্ত্রে ফিরে যাওয়ার যে কাজ, সেটার জন্য বসেছে। এইবার প্রথম বাংলাদেশের হিস্ট্রিতে যখন রাজনৈতিক দলগুলো কোনো সরকারের পতন অথবা শুধু নির্বাচনে জেতার জন্য ছাড়া দেশের ব্যাপারে আলোচনা করতে বসেছে, জনগণ নিয়ে, রাষ্ট্র নিয়ে ভাবনা করতেছে, যে আমাদের সবার দলীয় স্বার্থের বাইরে উঠে এই দেশটাকে আসলে আমরা কেমন দেখতে চাই, কি হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, এই আলোচনাগুলো হচ্ছে। তো আমি মনে করি যে এটা একটা হিস্টোরিক্যাল ব্যাপার, বাংলাদেশের হিস্ট্রিতে এটার নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। ইফেক্টিভ কিনা সেটা পরের আলোচনা, বাট বসছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যার সাথে প্রেম করতে চান তাকে দূর থেকে শুধু দেখেছেন, তার জন্য ফুল কিনেছেন কিন্তু কখনো দেন নাই, তার সাথে চোখাচোখি হয়েছে কিন্তু কখনো কথা বলেন নাই, কিন্তু প্রথম যেদিন পাশাপাশি বসছেন কলাভবনে, আপনি ওই যে ওপেন মাঠে, সেই দিনটা তো একটা হিস্টোরিক দিন। এখন সেইটা কি প্রেমে রূপান্তরিত হবে কিনা, সেই প্রেম টিকবে কিনা, সেই প্রেমকে বিয়েতে গড়াবে কিনা, ইট জাস্ট টাইম টু ওয়েট। মানে ওইটা দেখতে হবে ফিউচারের আলোচনাতে। বাট এটা ইটসেলফ একটা বড় ঘটনা। এবং দেখেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা আমাদের অনেক রাজনৈতিক দল বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে, একদম। আবার কেউ কেউ আমাদের মতো স্বতন্ত্র জায়গায় থেকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে।
এবং আমাদের বোঝাপড়াটা ছিল কিন্তু সব আওয়ামী লীগ সাপেক্ষে। হাসিনার ব্যাপারে আমরা কি করব, আওয়ামী লীগের ব্যাপারে কি করব, কবে ফ্যাসিবাদ বিদায় হবে, কিভাবে নির্বাচন হইতে পারে, আমাদের রাজনৈতিক কর্মসূচি কি হবে, এই তর্ক আলাপের মধ্যে কিন্তু কোনোদিন এই আলাপ আমরা করি নাই হাসিনার পরের বাংলাদেশটা কি হবে, এক্স্যাক্টলি আমরা কি করব, আমাদের রোল কি হবে। অতএব দেখেন আমাদের এই রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর সম্পর্কটাও কিন্তু আওয়ামী লীগ সাপেক্ষে, আমাদের চেনা জানাটাও কিন্তু হাসিনা সাপেক্ষে, ঐক্যটাও রাষ্ট্র সাপেক্ষে না, জনগণ সাপেক্ষে না, দেশ সাপেক্ষে না। তো এই সম্পর্কটা হাসিনা চলে যাবার পরে যেটা হয়েছে, একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। বিয়ের আগের প্রেমের সম্পর্কটা আর হচ্ছে বিবাহিত জীবনের সম্পর্কের মতো, এটা একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। এবং এই সম্পর্কে কিন্তু আবার নিজস্ব টানাপোড়েন আছে, যে বারবার ওই যে প্রেমের নিজস্ব টানাপোড়েন আছে, আবার বিবাহিত সম্পর্কেরও নিজস্ব টানাপোড়েন আছে। এখন এই সম্পর্কের ভিতরে আপনি দেখবেন যে আপনি যে দেশের মানুষ বিটিভির কল্যাণে ফজিলতে এটা সারা দেশ থেকে আলোচনা দেখতে পাচ্ছে, তারা বোধ করতেছে এখানে এই কয়েকটা মুরব্বী বুড়া মানুষ সারাদিন পেঁচাল পাড়তাছে, খাইতেছে, বাদাম চাবাইতেছে, আজাইরা কথা কইতাছে, এগুলো হুদা কিনা, এটা হইতেই পারে। এবং সেইটা আমার কাছে মনে হয়েছে এই আলোচনাটা আমাদেরকে সিরিয়াসলি করতে হবে, সফলতাটা কি, এবং এটা করতে পারবেন যখন ঐকমত্য কমিশন ফাইনালি কনক্লুড করবে, তখন এই আলোচনাটার ব্যাপারে আমরা জবাবদিহিতার সম্মুখীন হব আপনাদের তরফ থেকে এবং জনগণের তরফ থেকে, যে ভাই প্রচুর তো খাইলেন ফরেন সার্ভিস একাডেমিতে, প্রচুর তো বাদাম চাবাইলেন, প্রচুর তো ট্যাক্স পেয়ারদের পয়সা নষ্ট করলেন, প্রচুর তো গ্যাজাইলেন আর ব্রিফিং করলেন, প্রচুর তো টিভিতে শোটও করলেন টললেন, আর কি অর্জনটা কি হইলো পাবলিকের। তো সেই আলোচনাটা অফকোর্স আমাদের করতে হবে এবং এটা খুব ন্যায্য সমালোচনা আমাদের মুখোমুখি হইতে হবে। আমি বোধ করতেছি এখানে এই আলোচনাগুলো ন্যাশনালি ব্রডকাস্ট হওয়ার কারণে যেটা হয়েছে, এই আলোচনাটা কিন্তু একটা জাতীয় সংসদের মতো হয়ে গেছে, এটা কাইন্ড অফ কিন্তু হিস্টোরিক্যাল গণপরিষদ হয়ে গেছে। এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সাথে সারা দেশের মানুষ এক হয়ে গেছে। ছোটবেলায় আমাদের মনে আছে না, সংসদ আমরা লাইভ দেখতাম, পার্লামেন্টে 91 পরে মনে আছে আমরা কিন্তু সবাই দেখতাম, বসে 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 দেখতাম, 3টার দিকে শুরু হতো, পক্ষে কি হবে বলতো, বিপক্ষে কারা কারা বলতেন, কাদের বক্তব্য ভালো লাগতো, এইটা নিয়ে আমরা আবার কলেজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিএসসিতে গিয়ে আবার পার্লামেন্টারি ডিবেট করতাম, এবং কে ব্যারিস্টার মওদুদ হবে, কে সালাউদ্দিন কাদের চৌধুরী হবে, কে বি চৌধুরী হবে, কে সুরঞ্জিত হবে, তোফায়েল আহমেদ হবে, ছায়া সংসদের এই আলোচনাগুলো হইতো। তো বাংলাদেশে যেটা হয়ে গেছে, এই গণপরিষদের বিতর্কের মতো করে ঐকমত্য কমিশনের আলোচনাটা কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে। এবং গ্রামের মানুষজন কিন্তু আমাদেরকে বলে যে চায়ের দোকানে এখন সিনেমা দেখে না, খেলা দেখে না, সারাদিন এই সংস্কারের আলোচনা দেখে মুরব্বীরা বসে বসে চায়ের দোকানে। আজকে আমাদের একজন সহকর্মী নাগরিক ঐক্যের, তিনি বলছিলেন যে তিনি গতকালকে 10টা ফোন পাইছেন, মেসেজ পাইছেন যে ভাই বক্তব্য শোনা যাইতেছে না, আপনাদের ওইখানে যারা বলা দরকার মাইকের তারে বলেন, কারণ সাউন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছে, বিভিন্ন জেলা থেকে বলছে। তাহলে এর মানে হচ্ছে এটা একটা এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমরা এখানে একমত হইতে পারি বা না পারি, দেশের মানুষ কিন্তু বুঝতেছে যে আসলে কোথায় কোথায় একমত হওয়া জরুরি ছিল, কোন কোন তর্কের স্ট্রেংথ কি ছিল, কোনটা একমত না হয়ে কোন দল ক্ষতি করেছে, কোন দলের নির্বাচনের আগে অথবা আওয়ামী লীগের আগে তার দফাগুলোর ভিতরে কি লেখা ছিল, আর আজকে সুযোগ পাওয়ার পরেও তিনি কেন সেটার বিপক্ষে দাঁড়াইলেন। এই পর্যালোচনা কিন্তু ফিউচারের পলিটিক্সে নির্বাচনে আসবে। এটা যখন ক্লোজ হবে তখন দেখবেন নেক্সট ইলেকশন ম্যানিফেস্টোতে এই প্রশ্নগুলো জাতির কাছে উত্তর দিতে হবে। আপনারা তো বলছিলেন যে হাসিনা চলে গেলে দেশ বদলায় ফালাইবেন, উল্টায় ফালাইবেন, সংস্কার দিয়া দেশ ভৈরা ফালাইবেন। কই বসলেন তো, একটাও তো সংস্কারের একমত হন নাই। আপনাদের এত 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 দাবির মধ্যে আমাদের একটা দাবি তো আপনারা পূরণ করলেন না, সুযোগ তো পাইছিলেন, এখন তো হাসিনা নাই, এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে করলেন না কেন? এই প্রশ্নের মুখোমুখি কিন্তু আমাদের রাজনৈতিক দল এবং নেতাদেরকে হইতে হবে, এবং এইটাই হচ্ছে পাবলিক অ্যাকাউন্টেবিলিটির বড় জায়গা। এবং এই জায়গাটাতেই আমি আগামী দিনের রাজনীতি দেখতে পাচ্ছি। যারা যারা আজকে বড় বড় দলের ব্যানারে এসে বড় বড় দফা দেওয়ার পরেও আজকে সংস্কার কমিশনে এসে আলোচনাতে একমত হচ্ছেন না, ছাড় দিচ্ছেন না, স্যাক্রিফাইস করছেন না, তাদের দেয়া দাবিগুলোই আবার নতুন করে মেনে নিচ্ছেন না, তারা কিন্তু 24 ভুলে গেছেন, তারা কিন্তু জুলাই আগস্টের 1400 শহীদের রক্ত ভুলে গেছেন। কাদের কারণে আজকে যমুনাতে আর ফরেন সার্ভিস একাডেমিতে বৈশা দুপুরবেলা রুই মাছ আর কোরাল মাছ দিয়ে ভাত খাইতে পারতেছেন, সকালে বিকালে 2 বেলা নাস্তা দেয় আর বাদাম খাওয়ায়, বিদেশি সন্দেশ খাওয়াইতেছে, কাদের কারণে পারতেছেন সেটা কিন্তু ভুলে গেছেন।
এখানে সুটটাই পইরা আইসা সাইজা গুইজা পারফিউম মাইখা যে ভংসং করেন সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত দিন রাত ব্রিফিং করে বেড়াইতেছেন, কাদের কারণে করতে পারলেন, কেন এই সুযোগটা পাইলেন, সেই গণ অভ্যুত্থানের 24-এর আকাঙ্ক্ষাটা কি ছিল, সেইটা কি আপনারা আলোচনা করে সমাধান করতে পারলেন কিনা? এভরিথিং হ্যাজ বিন রেকর্ডেড। ওই যে আল্লাহ তাআলা কোরআনে বলছে না, 2 ফেরেশতা বসায় রাখছি, সব লিখতেছে, মরার পরে কবরে সব জিগাইব। এর অবস্থা কিন্তু ঐক্যমত্য কমিশনের অবস্থা কিন্তু তাই হইতেছে। সব কিছু রেকর্ডেড, সব কিছু অনলাইনে আছে, আর্কাইভে আছে, সব কিছু জনগণ দেখতে পাচ্ছে। ওই ফেরেশতাদের মতো কিরামেন কাতিবিনের মতো লোকজন দেখতেছে, জায়গায় পলিটিশিয়ানদেরকে ধরবে। এই অ্যাচিভমেন্টগুলোকে ইস্যুর সফলতার থেকেও আমি রাজনৈতিকভাবে আগামী দিনের বড় মোটা দাগের যে রাজনীতি বিনির্মাণ, সেটার জন্য বড় সফলতা আকারে দেখি। শতাংশের হিসাবে আমি পরে আপনাকে বলবো যে সোফার আমরা কি আমরা এইটা পরে এই জিনিসটা আরো একটু ডিটেল আপনার কাছে বেশ কিছু এই নিয়ে প্রশ্ন আছে, যেহেতু আপনি এই কমিশনের বেশিরভাগই সংলাপগুলোতে আপনি ছিলেন। বিশেষ করে জুলাই সনদের কথা বলা হচ্ছিল, যে যেটি আশা করা হচ্ছিল যে জুলাইয়ের মাঝামাঝিতে অন্তত আগামীকাল যে দিনটি আবু সাইদের যে শহীদ হওয়ার দিনটি, সেই দিনেই জুলাই সনদটি করার একটা আশাবাদ ছিল, কিন্তু সেই জুলাই সনদও আসলে হতে কি জুলাইয়ের ভিতরে সম্ভব কিনা সেই প্রশ্নটি আপনার কাছে থাকবে। আমি একটু আসিফ আপনার কাছে যেতে চাই। প্রথমে আপনার কাছে অনেকগুলো বিষয় জানবো, বিশেষ করে এই ঐক্যের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে সেখানে প্রোপাগান্ডা নিয়েও একটু জানতে চাবো, কিন্তু এখন আপাতত আপনার কাছে একটু সংস্কার প্রস্তাবে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে ফুয়াদ ভাই যে জায়গাটি যে শেষ করলেন, যে কিছু যারা এই সংস্কারের অনেকগুলো জায়গা একমত হচ্ছেন না, বারবার আবার সেই পুনরায় যাচ্ছেন, ফুয়াদ ভাইয়ের ভাষায় হচ্ছে তারা 24-এর সেই অভ্যুত্থান হয়তো ভুলে গেছেন। আসলে আমরা যদি মোটা দাগে সংস্কারের এই বিষয়গুলোতে একমত না হতে পারি, তাহলে আমাদের ফিউচার কি দেখেন, বা আমরা আসলে একমত হতে পারবো বলে আশাবাদী কিনা আপনি? কারণ অনেকগুলো জায়গায় এখনো দূরত্ব আছে। দূর থেকে দেখে, ফুয়াদ ভাই তো ভেতর থেকে দেখছে, আপনি একজন বিশ্লেষকের জায়গা থেকে, বাইরে থেকে। ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি। একটা ছোট্ট কারেকশন দিয়ে নিই, আমি জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে ডক্টরাল ফেলো হিসেবে কাজ করছি। আচ্ছা, আপনার প্রশ্নে যদি ফেরত আসি, এবং আমি ফুয়াদ ভাইয়ের কথা শুনছিলাম এবং তিনি খুব চমৎকারভাবে অনেক ধরনের মেটাফোর এনে ব্যাখ্যা করছিলেন। তবে আমি একটা জায়গায় একটু ফুয়াদ ভাইয়ের সাথে দ্বিমত করি, সেটা হচ্ছে যে জুলাই হওয়ার একটা কারণ ছিল যাতে আমরা অনৈক্য করতে পারি, অর্থাৎ অনৈক্য করাটাও একটা ডেমোক্রেটিক অধিকার। একটা সময় যখন আমরা দেখতাম যে শেখ হাসিনা সংবাদ সম্মেলনগুলোতে বসে কথা বলতেন, তিনি তখন বলতেন আমরা সবাই মিলে এগুলো করছি, কিন্তু তিনি নেতৃত্বের পজিশনে, এবং এই যে আমরা সবাই, এইটা অ্যাবস্ট্রাক্ট, এইটা কে আমরা জানতাম না। কিন্তু যখন এখন দেখছি এই যে রাজনৈতিক দলগুলো একসাথে বসছে, কথা বলছে, কিছু জায়গাতে তারা একমত হচ্ছে, কিছু জায়গাতে তারা দ্বিমত করছে, এইটাই ডেমোক্রেসি। এখন যদি এরকম হয়, জাস্ট চিন্তা করেন, 6টা মানে যে কয়টা কমিশন প্রস্তাব দিয়েছে, এবং কমিশন প্রস্তাব দেওয়ার ইমিডিয়েট পরে সব রাজনৈতিক দল বললো যে আমরা সব প্রস্তাবে একমত, সেইটা কি ধরনের গণতন্ত্র? সেটা তো কোনোভাবেই গণতন্ত্র নয়। আমি আসলে সংস্কার নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিয়ে হতাশ না, আমি বেশ কিছু আশার জায়গা দেখি। আমি কয়েকটা জায়গায় একটু পয়েন্ট আউট করি। যেমন ধরেন, আমরা কখনোই চিন্তা করতে পারিনি যে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এই ধরনের অভূতপূর্ব ঐক্যমত হবে, সেটা কিন্তু হয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে একমত হয়েছে, এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের একটা ব্যবস্থার কথা বলা হচ্ছে। এইটা ফান্ডামেন্টালি আমাদের বিচার বিভাগের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে। আরেকটা জায়গা দেখেন, যেটা 1988 সালে যে জিনিসটা ট্রাই করা হয়েছিল এরশাদের সময়, যেটা পরবর্তীতে বাতিল হয়ে যায়, কোর্টের যে উচ্চ আদালত ঢাকার বাইরে বিভিন্ন যে ডিভিশনগুলো আছে সেখানেও নিয়ে যায়, এই ব্যাপারটাতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। আমরা যদি আরো দেখি, সংসদের স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলে যাবে, এটা নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির ক্ষমতা সংস্কার করার জন্য সংবিধানের যে 48 নম্বর আর্টিকেল, সেটা সংস্কার একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে দ্বিমত আছে, কিন্তু এটা পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, সেটা তো আদালতের মাধ্যমে হয়েছে। তারপরে হচ্ছে যে, তো ফলে আমি যখন চিন্তা করছি ওভারঅল, যদি আমি সংস্কারের আলোচনাটা দেখি, আমি বলবো যে এখানে আসার অনেকগুলো জায়গা আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমার মনে হয়েছে, আমি অন্তত 6-7টা আলোচনা টেলিভিশনে বসে, টেলিভিশনে ঠিক না, আমি ইউটিউবে দেখেছি, এবং এটা আমার কাজের জন্য একটা গবেষণার প্রয়োজনেই ওটা দেখতে হয়েছিল। আমার মনে হয়েছে যে সেইখানে রাজনীতিবিদরা যে জায়গা থেকে, প্রবলেম সলভের জায়গা থেকে এঙ্গেজ হচ্ছেন,
কিন্তু মাঠের রাজনীতি ভিন্ন। মানে মাঠের রাজনীতিতে অনেক গরম, অনেক বেশি একজন আরেকজনকে ছাড় না দেওয়ার প্রবণতা, এ ওকে দেখে নিবে, এ ওইটা করে ফেলবে। কিন্তু সংস্কারের ওই আলোচনা আমরা যদি গ্র্যাজুয়ালি ওভারঅল চিন্তা করি, আমরা দেখব যে একটা বড় জায়গায় রাজনৈতিক দলের যারা নেতারা যাচ্ছেন, সবগুলো দলের, তারা কিছু ফান্ডামেন্টাল জায়গায় একমত হয়েছে, এবং এইটা আমার কাছে খুবই আশার ব্যাপার। আমি একটা কথা বলে শেষ করতে চাচ্ছি। দেখেন, আমরা যদি কেউ মনে করি যে এইবারই 100% সংস্কার হয়ে যাবে আর বাংলাদেশের কোনো সংস্কার দরকার হবে না, ভবিষ্যতে একটা ফুল প্রুফ সিস্টেম পেয়ে যাব, তাহলে আমি বলবো যে এটা বাস্তবতাকে অস্বীকার করা হবে। আমি বিএনপির মতন বলতে চাই না সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্টেট গ্রোজ থ্রু লার্নিং অ্যান্ড ডুইং মিস্টেকস। ওকে, ফুয়াদ ভাই, আপনার কাছে আপনার বক্তব্যের একটা লাইন ধরেই জিজ্ঞেস করি যে আপনি বলছেন যে এই যে পিরিয়ডটা, এটা হচ্ছে যে মানে একটা নতুন সম্পর্ক, যেটা হচ্ছে যে বিয়ের আগে একরকমের একটা প্রেমের সম্পর্ক ছিল, এখন বিয়ের পরে বাস্তবতার একটা বিষয় চলে আসছে। সেই বিয়ের পরের সম্পর্কে আপনার কাছে কি মনে হয় যে আমরা হানিমুন পিরিয়ড পার করেছি কিনা? যদি হানিমুন পিরিয়ড পার হয়, তাহলে আমরা এখন বিয়ের পরে কোন স্টেজে আছি? কারণ আর জুলাই, মানে যেটি আমার আগের প্রশ্নও ছিল, যে গতিতে আগাচ্ছে সংস্কার, জুলাই মাসের মধ্যে কি জুলাই সনদ করা সম্ভব হবে? একটা বিষয় দেখেন যে হানিমুন পিরিয়ডটা এই সম্পর্কে আসলে কখনোই নাই। আচ্ছা, কারণ এই সম্পর্কটা শুরুই হয়েছে হলো রক্ত দিয়ে। গণ অভ্যুত্থানের সাথে এটা হলো প্রেমের একটা কন্ট্রাডিকশন আর কি। কারণ যেই সম্পর্কটা প্রথম থেকেই হচ্ছে রক্তাক্ত সম্পর্ক, সেটা একটা বিপ্লবী সম্পর্ক। এই সম্পর্কটাতে আসলে হানিমুন নাই একদম। তো সেই জায়গাতে এইখানে যেটা হচ্ছে যে দলগুলোর ভিতরে বোঝাপড়া বাড়তেছে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে দেখবেন যে বামপন্থীরা ইসলামপন্থীদেরকে কিভাবে দেখে, আবার ইসলামপন্থীরা বামপন্থীদেরকে কিভাবে দেখে, এর রাজনৈতিক ডাইকোটমি দেখবেন যে খুব জটিল, কিন্তু মানে খুবই এক্সট্রিম লেন্স দিয়ে দুজনকে দেখে। কিন্তু এই কমিশনগুলোর মিটিংগুলোতে আসার কারণে যেটা হয়েছে, বাংলাদেশে সর্বপ্রথম এই দুইটা মতাদর্শিক প্রান্তিক রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতারা দুজনকে দেখতে পারলো সরাসরি, যে আসলে এই মানুষটা কীরকম। এর আগে দুই পক্ষ হলো হাতি দেখছে, অন্ধের হাতির মতো করে দেখছে। আসার পরে দেখা গেল যে আসলে বাস্তবতা তা না। বামপন্থীরা দেখতে পাচ্ছে যে এখানে ইসলামপন্থীরাও ভেরি রেশনাল আর্গুমেন্ট করতেছে, যথেষ্ট পড়াশোনা করে আসতেছে। ইসলামপন্থীরাও যৌক্তিক জায়গাতে ছাড় দিতে প্রস্তুত আছে। আবার ইসলামপন্থীরাও দেখতেছে যে বামপন্থীদের সাথে আমাদের মিলের অনেক জায়গা আছে, কারণ তারা জনগণ নিয়ে কাজ করতেছে, দেশের মানুষের অধিকার নিয়ে তারাও চিন্তিত, তাদের দেখার একটা লেন্স আছে। তো এই যে আমি বললাম না যে আপনার বাই ডিফল্ট কিছু বেনিফিট আছে এই কমিশনের, এবং এইটা লং টার্মে আমার রাজনীতিকে মানে একটা নতুন জায়গাতে নিয়ে যাবে, যেটা বাংলাদেশের হিস্ট্রিতে কখনো হয়নি। বামপন্থী ডানপন্থী বলেন, মানে আপনি দেখেন যে বাংলাদেশের টক শোতে আপনারা জানেন এই দল আসলে এই দল আসবে না, এই দলের অমুক লেভেলের নেতা না আসলে আমরা বসতে পারবো না। আবার আমি যেহেতু এই দলের তমুক, আমার আসলে ইন্টারভিউটা সিঙ্গেল হইতে হবে। এক্স্যাক্টলি। আমি মানে প্যানেলের মধ্যে আসা, আমার সম্মানের, আমার ইজ্জত, আমার যে ফানাফিল্লা লেভেলে যে আমার মাকাম, এই মাকামের সাথে যায় না আর কি। তো এই বাস্তবতা বাংলাদেশে কিন্তু বিরাজ করছে। তো এই জন্য হচ্ছে যে বাংলাদেশে এইরকম একটা জায়গাতে তো আসলে মারামারি হওয়ার কথা ছিল। আমাদের যে রাজনৈতিক কালচার এবং দ্বিমত, এবং দেখেন রিসেন্টলি বিএনপি, জামাত, এনসিপি এই যে মিটফোর্ডের চাঁদাবাজি ঘটনা নিয়ে রাস্তার বক্তব্য, সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখেন, মারামারি লেভেলের বক্তব্য, কিন্তু একজন আরেকজনকে যে লেভেলে করতেছে। কিন্তু এগুলো হওয়ার পরে তো আজকে আবার সবাইকে একসাথে মিটিং করে আসলো। কালকে ছাত্রদলের প্রোগ্রামে এনসিপি আর জামাতকে নিয়ে প্রচুর বড় বড় স্লোগান দিছে না? আবার এনসিপি জামাতের লোকজন সোশ্যাল মিডিয়াতে বিএনপি নেতাদেরকে ধুয়ে দিতেছে না? একদম ধুয়ে দিতেছে। আজকে তো আবার সবাই মিলে হাসাহাসি একসাথে বসে খাইলো, টেবিলে আলোচনা করলো, খুনসুটি করলো, সবই তো করলো। এর মানে আমার পলিটিক্যাল কালচারে একটা শিফট হচ্ছে, যে সমালোচনার বাইরে আবার একসাথে বসা দেশের জন্য, এই কালচারাল বেনিফিটগুলো হচ্ছে। তারপরে দেখেন যে আলোচনাতে আপনি শতাংশের আলোচনা জিজ্ঞেস করছেন তো, যে আসলে কত শতাংশ আমরা একমত হইছি না হইছি। আমি দেখতেছি যেখানে আলোচনাটা হইতে পারাটাই এখানে শতভাগ সফলতা। বাংলাদেশের কালচারে 16 বছরের ফ্যাসিবাদের পরে বাংলাদেশে তো আসলে গৃহযুদ্ধ হওয়ার কথা। এখন এই ধরনের একটা সিচুয়েশনে যখন দেশ ল্যান্ড করে এই বাম্পি রাইডের পরে, তখন যেটা হচ্ছে যে আপনার বিমানের চাকা খুলে যায়, পাংখা খুলে যায়, জানলা ভেঙে যায়,
পাইলট আহত হয়, অসুস্থ হয়, এক যে কোনাকানিতে আগুন লেগে যায়, কিছুই তো হয়নি বাংলাদেশে। এরকম একটা সিচুয়েশনে ক্ষমতার জন্য হানাহানি, মারামারি, গৃহযুদ্ধ লাগার কথা। এই রাজনৈতিক দল আমরা যারা কমিশনে বসছি, এর ভিতরে বহু দল আছে একজন আরেকজনের নেতাকর্মী মারছে, শত শত মারছে গত 50 বছরে, একজন আরেকজনকে মারছে, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিছে, মুসলমান না, তার ইমান নাই, এই সেই ফতোয়া দিছে, নাস্তিক টাস্তিক ফতোয়া দিছে। অনেকগুলো বিষয় আপনার কাছে জানবো, একটু ছোট ছোট করে। প্রথমে একটু যদি আপনি বলেন যে জুলাই সনদ যেটা বলছিলাম, জুলাই মাসের মধ্যে কি হতে পারে, সম্ভাবনা আছে? জুলাই সনদ আলোচনা এখন যে পর্যায়ে আছে এবং অলমোস্ট মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সকল এজেন্ডাগুলোই অমীমাংসিত অবস্থায় আছে। এবং আজকে কমিশনের সহসভাপতি, প্রিজাইডিং চেয়ার যিনি প্রফেসর আলী রিয়াজ বললেন যে আগামী সপ্তাহে আমরা 5 দিনই সম্ভবত বসবো এবং কমিশন চাচ্ছে আগামী সপ্তাহের ভিতরেই সবকিছু এই আলোচনা কনভারসেশনটা কনক্লুড করে ফেলতে। এর ভিতরে যাই হবে এটা মিলেই সনদ হবে এবং বাস্তবায়নের আলোচনাটা হবে এরপরে আর কি। তো কমিশনের একটা টার্গেট আছে এই মাসের ভিতরে এটা কনক্লুড করে ফেলা, এবং আলোচনা এমন একটা জায়গাতে গেছে, মোস্ট অফ দ্য ইস্যুতে আসলে এখন ডেডলক সিচুয়েশন চলছে। আচ্ছা, মানে এর বাইরে আলোচনা খুব বেশি। আচ্ছা, এবার ওই আলোচনাগুলো জায়গা নিয়ে নাই। একটু আপনার কাছে একটু কয়েকটা বিষয় জানতে চাই। যেমন আজকে প্রফেসর আলী রিয়াজ একটা কথা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ সংবিধানের কিছু ধারা সংশোধনে গণভোটের বিধান রাখতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। দুইটা প্রশ্ন এটার সাথে। প্রথম হচ্ছে যে কোন কোন ক্ষেত্রগুলো একটু যদি বলেন, আর অধিকাংশ রাজনৈতিক দল বলতে আসলে কারা একমত হন নাই, এটা একটু যদি বলেন। একদম একমত হয়নি এরকম ধারার ব্যাপারে দ্বিমত আছে, যে আচ্ছা। কোনটা সংশোধনী করা যাবে কোনটা যাবে না এরকম। প্রথম কথা একদম হচ্ছে, গণভোট চায় নাই এরকম কেউ আছে কিনা? এইটা হচ্ছে দু একটা দল এভাবে বলেছে যে যেহেতু আমরা বলেছিলাম, প্রস্তাব দেওয়া হয়েছিল যে ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ হবে এবং সেই উচ্চকক্ষের 2/3 সদস্য সংবিধান সংশোধনীতে মতামত দেবেন, তাহলে আসলে আমার আর গণভোট কেন দরকার? আচ্ছা, কারণ আমার তো এই বিশাল জনগোষ্ঠী সবাই অলরেডি প্রতিনিধিত্ব হয়ে গেছে এই দুইটা সংসদে, তো তখন বছর দরকার নেই গণভোট। কিন্তু যদি এটা ভোটের সংখ্যানুপাতে না হয়, তাহলে তো ওই নিম্নকক্ষের মতো সংরক্ষিত আসনের মতো হইল, তাহলে তো আমার 60% অথবা 55% জনগণের প্রতিনিধিত্ব নাই, তখন গণভোটে যেতে হবে। ওই তর্কে যদি কিন্তু তবে এটা থাকলে ওইটার গণভোট দরকার নাই, ওই আলোচনাতে এসছে যে গণভোট তোর দরকার হবে না এরকম। অথবা যদি এরকম হয়, কোনো কোনো দল বলছে নিম্নকক্ষে পুরোটা পিয়ার হোক। তো নিম্নকক্ষে যদি পুরোটা পিয়ার হয়, সেখানে 2/3 সদস্য যদি আপনার একমত হয়, আবার উচ্চকক্ষেরও 2/3 যদি পিয়ারে আবার সবাই একমত হয় একটা বিষয়ে, তাহলে আর গণভোট দরকার কেন? তাহলে দেশে তো আলটিমেটলি গণভোট দিয়ে যে আপনি 2/3 ভোটারের মতামত নিচ্ছিলেন, ওটা তো আপনার 2 সংসদে অলরেডি হয়ে যাচ্ছে। ওই যুক্তিতে কেউ কেউ বলেছেন যে ওইটা আপাতত দরকার নাই, কারণ আমার উদ্দেশ্যটা অন্যভাবে, লক্ষ্যটা পূরণ হচ্ছে। ওকে, এরপরে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে মোটামুটি সবাই একমত। এখন হচ্ছে যে নিম্নকক্ষ স্বাভাবিকভাবে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে। উচ্চকক্ষর ক্ষেত্রে এই বিষয়টা কি এখনো সিদ্ধান্ত হয়েছে কিনা, যে উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে হবে? উচ্চকক্ষেও নীতিগতভাবে গঠিত হবার ব্যাপারে সবাই একমত। উচ্চকক্ষের সদস্য 100 হবে এই ব্যাপারেও নীতিগতভাবে সবাই একমত। দ্বিমতের জায়গা হচ্ছে দুইটা। একটা হচ্ছে উচ্চকক্ষের সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন এবং তাদের ক্ষমতা ও দায়িত্ব কি থাকবে। নির্বাচিত হওয়ার প্রশ্নে অধিকাংশ দল কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের সাথে একমত। আচ্ছা, যে তারা জাতীয় নির্বাচনের ভোটের যে সংখ্যানুপাত, সেটা সেই উচ্চকক্ষ। সংখ্যানুপাতে উচ্চকক্ষে সদস্য হবে। যে দল যত শতাংশ ভোট পাবে, সেই দলের তত শতাংশ সিট থাকবে উচ্চকক্ষে। বিএনপির মতামত হচ্ছে যেই প্রসেসে সংরক্ষিত নারী আসনে সদস্য দেয়া হয়, যে 300 আসনের সিটের বরাদ্দের শতাংশ, সেই শতাংশ মোতাবেকই হচ্ছে উচ্চকক্ষ গঠিত হবে। তাহলে উচ্চকক্ষের দরকার কি? ওয়েল, এইটা তর্ক বিতর্ক, এটাই তো পক্ষে না, আপনার বিপক্ষের কাছে আমি জায়গা। জানতে চাচ্ছি কি লজিক আছে তাদের কাছে। না, ওইটা তারা বোধ করছে যে এটা তো আমরা চাই এখানে। না, আমার যদি এখানেও নাগরিক 10 ভোট সমাজ থাকে, আমার যদি এখানেও সংখ্যাগরিষ্ঠতা থাকে, মানে একেবারে কথা যে ধরেন আমার 300 আসনের ভেতরে আমার 200 আসন আছে, তাহলে আমি যদি এখানেরও উচ্চকক্ষেও 2/3 আসন আমি এভাবে পাই,
তাহলে তো আমার নিম্নকক্ষের ডিসিশনই উচ্চকক্ষেও হবে, আমার আলাদা আর একটা পার্লামেন্ট। কারণ আমার তো মানে আমি যতটুকু বুঝি ভাইয়া, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম অফ ডেমোক্রেসিতে প্রদেশ ভিত্তিক যেখানে হয়, সেখানে আপনার বিভিন্ন প্রদেশের আইন ভিন্ন থাকে, কালচার ভিন্ন থাকে, যে কারণে নিম্নকক্ষের অনেক আইন প্রণয়ন থেকে শুরু করে অনেক কাজ থাকে। আমাদের এই দেশটা সমতল, এখানে ক্ষমতার ভারসাম্য ছাড়া আর কী কারণ থাকতে পারে যে আমরা দ্বিকক্ষ করব? বিএনপির এটা পজিশন, বিএনপি কেন এই পজিশন থেকে সরছে না অথবা সরবে না, এটার ব্যাখ্যা বিএনপি নেতৃবৃন্দকে দিতে হবে। গণমাধ্যমের তরফ থেকে বিএনপির মোটামুটি পজিশন পরিষ্কার। আচ্ছা, একাধিক দিন এই ব্যাপারে তাদের মতামত জানতে চাওয়া হয়, তাদের পজিশন এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। মানে কোনো কক্ষেই পিয়ার না, কেউ যেমন চায় দুই কক্ষেই পিয়ার, বিএনপি নিম্ন কক্ষটা ওটা এজেন্ডাভুক্তই নাই। হ্যাঁ, ওর যেহেতু এটা কমিশন প্রস্তাব করে নাই, হচ্ছে পলিটিক্যাল ডিমান্ড। জামাতের, চরমোনায়ের, আমাদের একটা মিশ্র সিস্টেম প্রস্তাব আছে, এনসিপি নিম্নকক্ষে পিয়ার চায় নাই। তাহলে ওই যে জামাতের প্রোগ্রামে এই চরমোনায়ের প্রোগ্রামে তারা ওইসব ব্যাপারে তারা মতামত দিচ্ছে, তারা বিবেচনা করবে, এরকম একটা মতামত তারা দিচ্ছে আর কি। তো মোটা দাগে হচ্ছে পিয়ারটা নিম্নকক্ষে এজেন্ডাভুক্ত কোনো আলোচনাই না এখনো, এটা পলিটিক্যাল ডিমান্ড, রাজনৈতিক দাবি আছে। এবং কমিশনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল যখন তাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে, তারা ওইখানে আলোচনাতে এই প্রস্তাবটা তারা দিয়েছে, বিভিন্ন দল বিভিন্ন ফর্মে দিয়েছে। কিন্তু ঐকমত্য কমিশন নিম্নকক্ষে পিয়ারের আলোচনাটা কখনো আনে নাই, শুধু উচ্চকক্ষের আলোচনা এসছে। বিএনপির এটা পজিশন। আর বিএনপির বাইরের পজিশন হচ্ছে এটাই, আপনি যেটা বলেছেন, যে যদি এটা নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হয়, তাহলে আমার সংরক্ষিত আসন বাড়াই দিলেই তো হয়। হ্যাঁ, তাহলে তো আমার আরেকটা চেম্বার দরকার নাই। আর তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে হবে? একই লোক আসবে, একই দল এবং একই নেতাদের মাধ্যমে নিযুক্ত ব্যক্তিরাই তো এখানে আসবেন। সেখানে বিএনপির একটা যুক্তির কথা হচ্ছে, তারা যুক্তিটা যেটা দিয়েছে সেটা হচ্ছে, তারা বলছে যে ওয়েল, আমাদেরকে তো আপনাকে ট্রাস্ট করতে হবে, আমাদেরকে নিচের কক্ষে মানুষ ভোট দিয়ে সরকার গঠন করার জন্য বলছে, আমরা আমাদের 31 দফা দিয়েছি, 31 দফাতে আমরা বলেছি যে আমরা সংস্কার করব, আমরা নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরকে আমরা দেব, আপনি কেন আমাদেরকে অবিশ্বাস করছেন? মানে আমাকে তো ট্রাস্ট করতে হবে, যেহেতু আমাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। বিপক্ষের দলগুলোর যুক্তি হচ্ছে যে আমরা তো বহুবার এরকম রাজনৈতিক দলগুলোকে ট্রাস্ট করে দায়িত্ব দিয়েছি, দেওয়ার পর তারা মনস্টার হয়েছে, আপনি যে মনস্টার হবেন না, সেই কারণে চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার ভারসাম্যের জন্যই তো আমরা দ্বিতীয় কক্ষটা চাই, যেন হাসিনার মতো কেউ চাইলেই আপনার কেয়ারটেকার প্রভিশনটা সংসদে 2/3 একটা ফাউল ইলেকশন করে বাদ দিয়ে দিল। তাহলে এইটারও একটা সিদ্ধান্ত হয়তো আগামী সপ্তাহে হয়ে যাবে, পিয়ারেরটা কি থাকবে না থাকবে। আরেকটা ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই, আরেকটা বলি, সেটা এখতিয়ার, যেখানে দ্বিমতটা আছে ক্ষমতার ব্যাপারে। বিএনপির প্রস্তাবনা হচ্ছে ক্ষমতার ব্যাপারে, যে এখানে যে কোনো বিল আসতে পারবে, 1 মাসের মতো তারা হোল্ড করে রাখতে পারবে, এরপর এটা আবার নিম্নকক্ষে চলে যাবে এবং পাশ হয়ে যাবে। এবং সংবিধান সংশোধন করার ব্যাপারে তারা প্রথম, তাদের 2টা মত ছিল, একটা মত হলো তারা এখানে কোনো ক্ষমতা থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে যদি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে হয় তাহলে সিম্পল মেজরিটিতে তারা মতামত দিতে পারবে। এরকম অধিকাংশ রাজনৈতিক দলের মতামত হচ্ছে যে এখানে বাজেট পেশ হইতে হবে, বাজেট পাশ করা, ব্লক করা, এই ব্যাপারে তারা করতে পারবে না, কোনো ভূমিকা রাখতে পারবে না, কিন্তু আলোচনা করে মতামত দিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো বিলের আলোচনাতে 2 মাস থেকে শুরু করে 6 মাস পর্যন্ত তারা বিল ব্লক করে দিতে পারবে, আর তো কিছু পারবে না, নিম্নকক্ষকে বাধ্য করা, সংশোধন করা, নেগোশিয়েট করা। আর থার্ড হচ্ছে অবশ্যই সংবিধান সংশোধনীতে উচ্চকক্ষের অংশগ্রহণ থাকতে হবে এবং সেটা 2/3 মেজরিটিতে থাকতে হবে। এইটা হচ্ছে এখতিয়ারের প্রশ্নে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মোটা দাগে দ্বিমত। আরেকটা ব্যাপার একটু আপনার কাছে এ পর্যায়ে জানতে চাই, সেটা হচ্ছে যে সংস্কারে গঠিত যে কমিশনগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জন্য, তার ভিতরে আমরা দেখছি যে যেগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, মোটা দাগে এটা সংবিধান সংস্কার কমিশন বা সংবিধান পরিবর্তন কমিশন, বা যেটা সংস্কার কমিশন, এবং একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই দুটি নিয়ে বেশি আলোচনা মনে হচ্ছে। তাহলে এই যে পুলিশ কিংবা বিচার বিভাগ, তারপরে গণমাধ্যম, তারপরে নারী, যদিও এগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট খুব না, কিন্তু এই জিনিসগুলো কি আসলে আপনার মানে এই সনদে থাকবে কিনা, বা এখন এই ব্যাপার অন্য কমিশনগুলোর ব্যাপারেও কি আলোচনা আপনাদের চলছে কিনা, বা করতে পারবেন কিনা, এগুলো সলিউশন কিভাবে হবে? আমরা যেটা কমিশনের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, তারা মোটা দাগে রাষ্ট্রের বড় জায়গাগুলোতে কাঠামো সংস্কার করতে চায়, আর বাকি সংস্কার কমিশনগুলোর যেগুলো হচ্ছে বাস্তবায়ন করার ব্যাপার, যেমন ধরেন পুলিশ এজেন্ডাভুক্ত না এখানে, আমরা কিন্তু দাবি করেছি, কমিশনের সদস্যদেরকে বলেছি যে
গত গণহত্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খারাপ ভূমিকা রেখেছে পুলিশ বাহিনী, এবং গত 16 বছরে আমরা তার সবচেয়ে বড় ভিকটিম। সেইটা নিয়ে অবশ্যই আলোচনা হইতে হবে, এবং পুলিশের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দিয়েছে সংস্কারের, এই সংস্কার প্রস্তাবগুলো পুলিশ কিন্তু এখনো বাস্তবায়ন শুরু করে নাই, সিরিয়াসলি করছে না। তাহলে এটার তো একটা জবাবদিহিতা থাকতে হবে। তো বলতেছে এটা তো বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ করবে। এটা এখানে আলোচনা করে না করে আমাদের কোনো বেনিফিট নেই, তারা বাস্তবায়ন করবে। ঠিক একইভাবে আমলাতন্ত্র নিয়েও আমরা প্রস্তাব রেজ করেছি যে বাংলাদেশে প্রত্যেকটা জায়গাতে সংস্কার দিন শেষে হয় না আমলাদের কারণে, অতএব আমলাতন্ত্রকে সিরিয়াসলি রিফর্ম করতে হবে, রিফর্মের আলোচনাটা এখানে আসতে হবে। আমলাতন্ত্রের ব্যাপারে তো প্রস্তাবনা দিয়েছে, কি বলেছে তারা? আমলাতন্ত্রের ব্যাপারে দেখেছেন না, মানে আমলারা অলরেডি বলছে আমরা উদ্যোগ নিয়েছি, উদ্যোগের 7টা আসছে না, যে সব জায়গাতে পাবলিক টয়লেট যেন পরিষ্কার পরিচ্ছন্ন পাবলিক টয়লেট থাকে। আমলারা এই ব্যাপারে খুবই সিরিয়াসলি উদ্যোগ নিয়েছেন। ওকে, আমরা একটু আসিফ আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা ফুয়াদ ভাইয়ের কাছ থেকে শুনলাম কিছু বিষয়, যে কোন কোন জায়গায় একমত, কোন কোন জায়গায় দ্বিমত, বড় রাজনৈতিক দল বা বিএনপির অবস্থান, অন্যদের অবস্থান। আপনার কাছে সার্বিক বিবেচনায় এখন আমাদের এই সংস্কারে ঐক্যমত্যের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ কি মনে হয়? আমার এটা একটু ছোট করে বলবেন, আরো কয়েকটা বিষয় আপনার কাছে জানতে চাবো আপনার সাবজেক্ট। আমার মনে হয় যে ঐক্যমতের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সব থেকে হচ্ছে যে প্রতিনিধিত্বের এগেইনস্টে আর্গুমেন্ট। আচ্ছা, প্রতিনিধিত্বের এগেইনস্টে আর্গুমেন্ট এই অর্থে, আমি যদি সংস্কারের যে মিটিংগুলো হচ্ছে সেখানে যদি দেখি, বিএনপি, জামায়াত, এই দুইটা সব থেকে বড় দল ওইখানে। বাংলাদেশের ইলেকটোরাল হিস্ট্রিতে অন্য আর যে দুটো দল ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগ, সে তাদের জুলাইয়ের কর্মকাণ্ডের কারণে সেখান থেকে বের হয়ে গেছে এবং তাদেরকে বিচার এবং অন্যান্য প্রক্রিয়া ফেস করতে হবে। জাতীয় পার্টি বিগত সরকারের সময় তাদের যে সহযোগী রোল ছিল সেটার কারণে আলোচনার বাইরে। আমরা আরও ছোটোখাটো 2-3টা দল দেখছি, কিন্তু তাদের ইলেকটোরাল ম্যান্ডেট এখনো টেস্ট করা হয় নাই। সো ফলে আমরা যখন সংস্কার কমিশনের যে আলাপটা হচ্ছে, আমরা যদি ডেমোগ্রাফির জায়গা থেকে দেখি, এটা স্টিল কিন্তু হচ্ছে যে এটা মেজর দুইটা দলই ডমিনেট করছে। একদিকে হচ্ছে যে জামায়াত, আর একদিকে হচ্ছে বিএনপি। নাও বিএনপির প্রত্যাশা আছে যে সে গভর্নমেন্ট গঠন করবে, জামায়াত বুঝে যে সে গভর্নমেন্টে যাইতে পারবে না, সে অপোজিশনে থাকবে। অন্যান্য যে ছোট পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা ডেফিনেটলি একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিচ্ছে দুইটা কারণে। এক হচ্ছে যে এইটা একটা ওয়ে এই ছোট পলিটিক্যাল পার্টিগুলোর নিজেদের উপস্থিতি এবং সংস্কারে তাদের রাজনীতি জানান দেওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে যে ফিউচার যে নেগোসিয়েশনটা হবে ক্ষমতার ভাগাভাগির, সিটের ভাগাভাগির, সেখানেও একটা ইনফ্লুয়েন্স রাখা। নাও সি, আমি খুবই রিয়েলিস্ট পজিশন থেকে কথা বলতেছি। হ্যাঁ, আই এম নট অ্যান আইডিয়ালিস্ট, আই ডোন্ট বিলিভ যে এভরিওয়ান থিংস সব কিছু ভালো হবে, ইয়ে হবে। আমি খুবই রিয়েলিস্ট জায়গা থেকে কথা বলতে চাচ্ছি। তো তার মানে প্রাথমিকভাবে সংস্কারের যে আলোচনা, তাতে ফান্ডামেন্টালি দুইটা পার্টি আউট, এবং তাদের আসলে কোনোভাবে আসার নৈতিক বৈধতা নাই। এটা হচ্ছে প্রথম জিনিস। কিন্তু তাদের একটা বড় ভোট গ্রুপ কিন্তু আছে, যে কোনোভাবেই হোক আছে। সেকেন্ড হচ্ছে যে পার্টিগুলো সংস্কারে যাচ্ছে সেখানে যে দুটো পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের একটা ভোট গ্রুপ রয়েছে। বাকিগুলো দে ওয়ান্ট দ্য শেয়ার অফ পাওয়ার, বাট নট নেসেসারিলি তারা একটা ফেয়ার ইলেকটোরাল প্রসেসে ওই পরিমাণ সমর্থন পাবে যাতে তারা ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতার একটা অংশ হয়। এই যে ইন্টারেস্টের জায়গা থেকে দেখা, আমরা যদি ইন্টারেস্টের জায়গা থেকে দেখি তখন এই প্রবলেমটা বোঝার একটা উপায় তৈরি হয়। সেটা হচ্ছে যে এই ইন্টারেস্টটাই হচ্ছে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ সংস্কারের জায়গাগুলোতে একমত বা দ্বিমত হওয়ার। কারণ সবাই চিন্তা করছে, ধরেন ফর এক্সাম্পল পিআর যদি বাস্তবায়ন হয়, একদল চিন্তা করছে আমার সুবিধা, তাহলে গোটা দেশে আমি যে ভোটটা পাবো আমি সেটার এগেনস্টে সিট পাবো। পিআর যদি বাস্তবায়ন না হয়, যদি এক্সিস্টিং যে সিস্টেম আছে সেই সিস্টেমে যায়, তখন আরেক দল ভাবছে যে তাহলে তো আমি একক মেজরিটি পাবো, আমি যদি একক মেজরিটি পাই তাহলে আমি কেন ওইটাতে যাব। এই দুইটার মধ্যে নৈতিক্যালি কে রাইট, আপনি এখানে ভ্যালু জাজমেন্ট দিতে পারবেন না, কারণ বোথ আর আর্গুইং ফ্রম দেয়ার ইন্টারেস্ট, তাই তো। তো আমি যখন সংস্কার নিয়ে আলাপ আলোচনা দেখি আমাদের আশপাশে, আমরা খুব রোম্যান্টিকভাবে আলাপ করি। আমি ব্যক্তিগতভাবে এই জায়গাটাতেই একটু মানে হচ্ছে যে পয়েন্টটা রাখতে চাই যে চলেন আমরা সংস্কার নিয়ে রোম্যান্টিক আলাপে না যাই, আমরা রাজনৈতিক আলাপে যাই। কারণ এটা হচ্ছে রাজনীতি, প্রত্যেকটা রাজনৈতিক দল ওইখানে নিজেদের রাজনৈতিক স্বার্থ রিপ্রেজেন্ট করার জন্য অংশগ্রহণ করছে। এই নিজেরা কারা? আসলে জনগণ তো তাদেরকে ওইখানে পাঠাইছে, তারা এক অর্থে কিন্তু জনগণের ইন্টারেস্টটাকে ওইখানে প্রেজেন্ট করছে। সো আমি সামারি এসে যেটা বলতে যাচ্ছি যে
ফিউচারে আমাদের সংস্কারের ক্ষেত্রে যদি এই পাওয়ার ব্লকগুলোর মধ্যে নেগোসিয়েশন বেটার না হয়, একটা তো হচ্ছে যে পাবলিক নেগোসিয়েশন, যেটা ফুয়াদ ভাই বলছিলেন আমরা টেলিভিশনে দেখছি এন্ড এভরিথিং, আর একটা হচ্ছে বিহাইন্ড দ্য ডোর নেগোসিয়েশন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিমেম্বার, ওইখানে যা একমত হয়, আপনি যদি মনে করেন যে ওইখানে তারা আলোচনা করে বিশেষ করে এনলাইটেনমেন্ট আসে এবং তাই ওই চলে আসে তাই তারা একমত হয়, ব্যাপারটা তা না। এটা আসলে তারা পেছনে আলোচনা করে। আমার আগ্রহের জায়গা হচ্ছে এই পেছনের আলোচনা আরও কত ইফেক্টিভ করা যায়, আরও কত নেগোশিয়েট করা যায়। জামাতকে নেগোশিয়েট করতে হবে, বিএনপিকে নেগোশিয়েট করতে হবে। আমি হ্যাপি যদি 60% আমরা একমত রিচ করতে পারি, দ্যাটস গুড এনাফ। আচ্ছা, এর পরের প্রশ্নটা যেটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে সংস্কারে যদি এই ঐক্যটা না হয় বা অনেক বিষয় যদি একমত না হতে পারে, বা জুলাই অভ্যুত্থান যে চেতনা বলি বা যে আকাঙ্ক্ষার সৃষ্টি করেছিল সেটি যদি অনেকটাই কিছুই না করে যদি একটা ইলেকশনের দিকে যাওয়া হয় বা সামনের দিকে আগানো হয় বা অল্প কিছু করে হয়, বা অনেক বিষয় যদি রাজনৈতিক দলগুলো একমত না হতে পারে, তাহলে সেই অনৈক্যের জায়গা থেকে কি আপনি কোনো অনৈক্য কিংবা সহিংসতা বা অন্য কোনো আশঙ্কা দেখেন কিনা? এখানে অবশ্যই আশঙ্কা নাকি এখানে আপনি রোমান্টিক গণতন্ত্রই না, দেখেন? আমি এখানে বলবো যে এখানে আশঙ্কা অবশ্যই রয়েছে। এগেইন পলিটিক্যাল পার্টিগুলো নিজে ক্যালকুলেট করবে যে কোনটা করলে তার পলিটিক্যাল গেইন বেটার। আমি একটা উদাহরণ দিই, মাঝখানে একদিন কিন্তু জামায়াত ওই মিটিংয়ে যায় না, এই দফার প্রথম দিন, এবং আপনি দেখবেন যে তারপরে যদি আপনি অনলাইনের প্রচারণা দেখেন, অনেকে বললো যে জামায়াতকে তখন প্রধান উপদেষ্টা ফোন দিয়েছে, তারপরে তারা গেছে। আমি যেহেতু পলিটিক্যাল কমিউনিকেশনের স্টুডেন্ট, আমরা এটাকে দেখি হচ্ছে নিজের ভ্যালু বাড়ানো, আই এম ইম্পর্টেন্ট, সো ইউ হ্যাভ টু ডু দ্যাট। তার মানে হচ্ছে যে মানে ওই 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 জায়গা থেকে যদি আমরা কথা বলি, তাহলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু এইভাবেই নিজেদের জায়গাটা সংস্কারের ক্ষেত্রে ভ্যালুয়েবল প্রমাণ করছে। এখন আগামী নির্বাচনের আগে আমার আশঙ্কা কি হবে, হ্যাঁ দেখেন, যেভাবেই বলি না কেন, বিএনপি ইলেকশনে একটা বড় ভিক্টরি পাবে। কত সংখ্যা সিট পাবে দ্যাট আই ডোন্ট নো, বাট এই মুহূর্তে তাদের পসিবিলিটি সব থেকে বেশি। অপোজিশনে যে দলগুলো থাকবে সেইটার লিড রোলে জামায়াত থাকবে, এনসিপি আই এম নট শিওর, বাট দে উড বি অলসো পার্ট অফ দ্য পাওয়ার গেম, এবং অন্যান্য পার্টিগুলোও থাকবে। সো এই ক্ষেত্রে যদি অপোজিশনের যে গ্রুপগুলো, আমি পজিশন আর অপোজিশন ধরি, তাহলে পজিশনে বিএনপিকে রাখি, অপোজিশনে অন্যান্য গ্রুপকে রাখি। এখন যদি অপোজিশন দেখে যে বিএনপি যথাযথভাবে রেসপন্ড করতেছে না তাদের ক্ষেত্রে, দে ক্যান সিম্পলি বয়কট দ্য ইলেকশন। ইটস ভেরি পসিবল। অন্যরা তো বয়কট করতে পারে, বিএনপি থেকে যেতে পারে। এইখানে একটা ব্যাপার আছে, যে গভর্নমেন্টে যাবে সে তো ইলেকশন বয়কট করবে না। যে গভর্নমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে তার জন্য তো বয়কট করার লস। এখন আপনি চিন্তা করেন, বাংলাদেশের মেজর 4টা দলের মধ্যে, 4টা বা 5টা দলের মধ্যে হচ্ছে যে আওয়ামী লীগ গণ, জাতীয় পার্টি এথিক্যালি আই ডোন্ট থিঙ্ক যে তাদের ওই নৈতিক অধিকারটা আছে, এখন 2টা গণ। তাইলে হচ্ছে যে যদি জামায়াত, এনসিপি এবং অন্যান্য ছোট দলগুলো, চরমনায়ের পীর সাহেব এবং ইসলামী আন্দোলন, এরা যদি ইলেকশনে না যায়, বিএনপিকে একা একা ইলেকশন করবে? আবার এই যে আপনি যখন গণতন্ত্রের স্বার্থ বলছেন, আপনি তখন চিন্তা করতেছেন যে গণতন্ত্র ওইটা পলিটিক্যাল রেটরিক। ভাই আপনি চিন্তা করেন, আমরা কি পলিটিক্যাল রেটরিক থেকে বের হয়ে আসতে পেরেছি? না, আমরা পলিটিক্যাল রেটরিক থেকে বের হয়ে আসতে পারি না, কারণ পলিটিক্স রেটরিক্সের বাইরে কোনোদিন যাবে না। এক্স্যাক্টলি, ওই রেটরিকটাই হচ্ছে রাজনীতি। আচ্ছা, আপনার কাছে এই সঙ্গে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা দেখি যে এই হেট্রেড বা নোংরামি ছড়ানো বলি, কিংবা আমরা যদি অপপ্রচার বলি, প্রোপাগান্ডা, যেটা নিয়ে আপনি কাজও করেন, আপনার গবেষণাও করছেন এটি নিয়ে, তো আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা এই কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে বিভিন্নভাবে দেখছি যে এটি কি আপনাকে মনে হয় যে এটি উদ্বেগজনক হারে বাড়ছে, বা এটির আসলে সলিউশনে কি করা যায়? এআই তো আছেই সাথে। আপনি চমৎকার একটা প্রশ্ন করছেন এবং এটা আমার খুব পছন্দের, মানে হৃদয়ের কাছের প্রশ্ন। অত্যন্ত উদ্বেগজনক। একটা এক্সাম্পল দিই। আগামী ইলেকশনের আগে, এটা আমাদের একটা প্রেডিকশন, হ্যাঁ, কি ঘটবে দেখেন। 300 আসনে ধরেন জামায়াত তাদের মানে এমপি প্রার্থী দিবে, বিএনপি তাদের এমপি প্রার্থী দিবে, তো 300 আসনের কি 300টাই তাদের কাছে গুরুত্বপূর্ণ? নট নেসেসারিলি। ডেফিনেটলি জামায়াতের প্রথম 20 জন তাদের কাছে মূল প্রায়োরিটি, জামায়াতের টিমের কাছে। বিএনপির কাছেও ব্যাপারটা তাই। এখন দেখা গেল যে ধরেন নোয়াখালীর কোনো এক প্রত্যন্ত মানে সংসদীয় আসনের এক এমপি, সে জামায়াতেরও হতে পারে বা বিএনপিরও হতে পারে, অপরপক্ষ সে একটা ছবি দিয়ে তার পরিবারের কোনো একটা মেম্বারকে নিয়ে ফেক পর্ন ছেড়ে দিল, বা সেই এমপিকে নিয়ে ছেড়ে দিল, এবং সেইটা ওই নোয়াখালীকে কেন্দ্র করে যে গ্রুপগুলো আছে সোশ্যাল মিডিয়া, সেখানে ছেড়ে দিল। এটা ঢাকায় আসার আগেই তার ইলেকটোরাল যে ইমেজ, ওইটা গন।
কারণ মানুষ এটা বিশ্বাসই করতে চাইবে না। সেম কাজটা যদি জামায়াতের আমির সাহেবের ব্যাপারে করা হয় বা যদি ফুয়াদ ভাইয়ের ব্যাপারে করা হয়, আমি জানি না ফুয়াদ ভাই ইলেকশনে দাঁড়াবে কিনা, বাট যদি দাঁড়ায় তখন কিন্তু যেহেতু তারা টপ লিডার, তার পার্টি কিন্তু ইমিডিয়েটলি রিসোর্স ব্যয় করবে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু ওই নোয়াখালীর ওই আসনে তাকে কি করবে? এখন নোয়াখালীর আসনে যাওয়ার জায়গা কোথায়? উই ডু নট হ্যাভ এনি সিস্টেম যেইখানে এই যে নোয়াখালী আসনের এমপি, যাকে নিয়ে হয়তো বা ঢাকার যে পাওয়ার সার্কেল এই কনসার্ন না, সে কোথাও গিয়ে সার্ভিস নিবে কোথা থেকে? সে কোথায় কার কাছ থেকে হেল্প নেবে যে ডিফেক্টটা খুঁজে বের করার জন্য? তার পক্ষে কোনো কিছু করার উপায় নাই। কিন্তু ফর এক্সাম্পল ধরেন বিএনপির একদল ছড়াই দিল যে জামায়াতের এক এমপি সে বলছে যে আমি ইলেকশনের আগের রাত্রে আমি ইলেকশনে যাব না, আমি পদত্যাগ করতেছি। সে এটা ভুল প্রমাণ করার আগে তো এটা চলে যাবে। এটা বিএনপির ক্ষেত্রেও ঘটতে পারে। এটা তো আমাদের মিডিয়ার মাধ্যমেই হয়েছে ফুয়াদ ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে। সেটা হচ্ছে যে 2008-এর যে শেষে যে নির্বাচনটা হলো, সেই সময় আমরা দেখলাম যে ওই রাজনৈতিক দলগুলোর ভেতরেই কারা ক্ষমতায় আসবে তার একটি মানে ট্রায়াল রান বলা যায়, যে আমরা আগের রাতেই দেখলাম যে বস্তা সহ টাকা সহ, পরের দিন সকালে দেখলাম এরকম কিছু কনসেপ্ট থেকে এরকম জায়গায় যায়। সেটা তো আমরা ম্যানুয়ালি হচ্ছে। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে করে আমরা ফুয়াদ বাইরে দিয়ে শেষ করবো। সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি এই যে আমরাও এই আশঙ্কাটা করি যে এআই এখনই কাজ করছে। আপনি হয়তো নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন কেন্দ্রিক এখনই রাজনৈতিক দলগুলো এআই দিয়ে তাদের কন্টেন্ট তৈরি করছে। একদম 1 মিনিটের ভিতরে একটু আপনি বলবেন যে রাজনৈতিক দল এবং সরকার নির্বাচনকে সামনে রেখে এই জায়গাটায় কি ডেভেলপ করতে পারে? এখানে প্রথম যে ডেভেলপমেন্টটা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে নেতারা এগুলোতে ফান্ড করেন, এবং উই হ্যাভ সিগনিফিকেন্ট এভিডেন্স টু সি যে এই ফান্ডিংগুলো বিভিন্ন পলিটিক্যাল গ্রুপগুলো থেকে আসে। তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই ফান্ডগুলো করা বন্ধ করব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এইটা যদি তারা করে তাহলে এই কাজটা খানিকটা কমে যাবে। কিন্তু এর অর্থ কি এই যে উৎসাহী সমর্থক তারা নিবৃত হবে না? তারা নিবৃত হবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আমার কথাটা শেষ করি। রিসেন্টলি ডিসমিস ল্যাব একটা কাজ করেছে, সেটা হচ্ছে যে গত কয়েক মাসে এআই দিয়ে বানানো বোধহয় 70 বা 80টা ভিডিও তারা অ্যানালিসিস করেছে, এবং এইটা বিবিসি আজকে রিপোর্ট করেছে। তো প্রাইমারিলি যে কোনো এই ধরনের স্টাডিতে আমরা দেখি যে ক্রোনোলজি কোত্থেকে শুরু হলো, কারা পিক আপ করলো, কোন জায়গায় স্প্রেড হলো। এআই দিয়ে বাংলাদেশে প্রথম পলিটিক্যাল ভিডিও বানানো শুরু করে জামায়াত ইসলামী। প্রাইমারিলি জামায়াত ইসলামী বানানোর উইদিন 3 to 4 ডেজের মধ্যে এটা বিএনপি পিক আপ করে। জামায়াত যে ট্যাগলাইনগুলো দিয়ে দিচ্ছিল একই সব দল দেখা শেষ, এরাও তো সবকিছু খাওয়া শেষ। তারপরে অন্যান্য দল। এখন দেখেন, আপনি যদি চিন্তা করেন যে এটা পার্টিগুলোর মিডিয়া টিম করছে, তা না। এগুলোর যদি সোর্স আপনি দেখেন, উৎসুক জনতা করছে। কারণ এটা মানে তার মোবাইলে এটা নিয়ন্ত্রণে এখন কি করা যায়? 8 সেকেন্ডে এটা নিয়ন্ত্রণে যাদের নেতৃত্ব রয়েছে, হ্যাঁ, তাদেরকে তাদের কর্মীদেরকে বলতে হবে যে শিষ্টাচার কেন জরুরি। আই নো এটা খুবই থিওরিটিক্যাল, তারা এটা উইপেন হিসেবে কাজ করবে, কিন্তু সরকার কি করতে পারে? সরকারের ক্ষেত্রে সরকার সবথেকে বড় যে কাজটা করতে পারে সেটা হচ্ছে যে এগুলোকে ফাইন্ড আউট করা, সোর্সগুলোকে ফাইন্ড আউট করা, টাকা পয়সা কিভাবে যাচ্ছে সেগুলোকে ফাইন্ড আউট করা, এবং এগুলোকে ফৌজদারি অপরাধের আওতায় নিয়ে আসা। অনেক অনেক ধন্যবাদ। আমি একদম শেষ প্রশ্ন ফুয়াদ ভাই, একদম সময় নেই, আপনি একটু একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ট্যাগিং, যার বিপক্ষে রাজনীতি আমরা দেখলাম সেই গত বছরের 14 বা 15 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাজাকার স্লোগানকেই তারা স্যাটায়ার করে বললো যে তুমি কে আমাকে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। বছর ঘুরতে না ঘুরতে সেই 14ই জুলাইতে আমরা এই স্লোগান আবার ভিন্নভাবে দেখলাম। এই ট্যাগিং, অপপ্রচার কিংবা আপত্তিকর স্লোগান দুই পক্ষের দিক থেকে আমরা দেখছি। এগুলো ঐক্যের ক্ষেত্রে মানে যেটা শুরুই হচ্ছিল, যেটা যে এই অনৈক্যটাও তো আমাদের জুলাই চেতনার একটা অংশ, সেটা ঠিক আছে, কিন্তু এটা কি মানে একটু বেশি ছড়াচ্ছে না? এটা কি আমাদের ঐক্যর ক্ষেত্রে বড় ধরনের এরকম করতে করতে কি আরো বাজে জায়গায় যেতে পারে কিনা? আমার এটা শেষ প্রশ্ন আপনার কাছে। খুবই দুঃখজনক আমাদের রাজনীতিতে যেটা হয়েছে, জাতীয় শত্রু মিত্র প্রশ্নটা রাজনৈতিক প্রতিপক্ষের সাথে ডাইলুটেড হয়ে গেছে। যে আমি যখন মানে ধরেন বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ এনসিপি হইতে পারে, এটা খুবই গণতান্ত্রিক চরিত্রের মধ্যে পড়ে, কিন্তু বিএনপি তো জামাতকে অথবা এনসিপিকে জাতীয় শত্রু মনে করতে পারে না, দেশের শত্রু মনে করতে পারে না। ঠিক একইভাবে জামাত তো আবার বিএনপিকে জাতীয় শত্রু মনে করতে পারে না। সে দুর্নীতিবাজ হইতে পারে, তার নেতারা চাঁদাবাজ হইতে পারে, কিন্তু বিএনপি তো মোটা দাগে একটা জাতীয়তাবাদী ফোর্স, একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার লম্বা লড়াই সংগ্রাম আছে, এটা সে করতে পারে না। ঠিক এনসিপিও বিএনপির রাজনীতির সাথে তার দ্বিমত থাকতে পারে, ইস্যুর সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু বিএনপিকে মানে বিশের সাথে তুলনা করা, এটা আবার তার সাথে এটা যায় না। এখন আমার কাছে মনে হচ্ছে যে
এইটা হচ্ছে বিটফুডের ঘটনাটা আমার কাছে ইমপ্লান্টেড স্যাবোটাজ মনে হয়েছে, এটা অনেকেই বলছে কেন মনে হয়েছে? পরিকল্পিত মনে হয়েছে। কারণ হচ্ছে একটা মানুষকে খুন করতে এত সিস্টেম করে একটা মানুষকে খুন করা লাগে না, এবং দিনে দুপুরে সিসিটিভি ক্যামেরার সামনে বসে পিটায়া উলঙ্গ করে লাশের উপরে নেচে পাথর মেরে সিসিটিভি ফুটেজ করে, এইটা প্র্যাকটিক্যাল না। এটা ঘটনাটা বোঝাই যাচ্ছে খুলনার যুবদল নেতা হত্যাকাণ্ড, মসজিদ চাঁদপুরে মসজিদের ইমামের হত্যাকাণ্ড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সব কিছু মিলে মনে হচ্ছে আমার কাছে, আমার অবজারভেশন হচ্ছে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের যে লন্ডন মিটিং, এই মিটিংটা যারা যারা চায় নাই, তারা দিল্লির পতিত শক্তি বাংলাদেশের ডিপ স্টেটগুলোতে এখনো বিরাজমান আছে, তারাই মিটিংটা চায় নাই। মিটিংটা না চাওয়ার কারণে যেটা হয়েছে, দিল্লির পারপাস এখানে নষ্ট হয়েছে। তারা এখন শিক্ষা দিতে চাইতেছে যারা কথা শোনে নাই। এই শিক্ষা দেওয়ার অংশ হচ্ছে রাজনৈতিক দলগুলোর ভিতরে ফাটল ধরানো এবং একজনকে আরেকজনের প্রতিপক্ষ আকারে করা, তুলে ধরা। এই জন্য দেখবেন যে রাজনৈতিক দলগুলো তারেক রহমানের ব্যাপারে স্লোগান হচ্ছে, ভাই তারেক রহমানের মানে সমালোচনা করেন না আপনি, দল আকারে নেতা আকারে তো যে কারো সমালোচনা করা যাবে, কিন্তু গালিতে যাচ্ছেন কেন? আমরা যে এতগুলো বছর হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমরা কি হাসিনার বাপমা তুলে গালি দিছি? কেউ তো দেয় নেই। তাহলে যেই গালিটা 16 বছরের একটা ফ্যাসিস্ট সরকারকেও আমরা দেই নাই, সেই গালিটা আপনি তারেক রহমান কেন দিচ্ছেন? আপনি বিএনপির 31 দফা নিয়ে আপনি তাকে ডাইসেক্ট করেন, কচুকাটা করেন, তার 31 দফা সমালোচনা করেন, নেতাদের আচার আচরণ চরিত্র নিয়ে কথা বলেন, কিন্তু গালাগালি পর্যায়ে কেন যাচ্ছে? এবং ঠিক একইভাবে দেখেন যে স্লোগানটার কথা আপনি মিন করলেন, ছাত্রদল বিশাল সমাবেশ করে জামাত এবং এনসিপিকে যেভাবে পোট্রে করতেছে অ্যাজ ইফ এরাই এখন নতুন আওয়ামী লীগ, এরাই হচ্ছে বিএনপির বিপক্ষ শক্তি। কিন্তু আসলে তো আমরা কেউ কারোর বিপক্ষ শক্তি না, আমরা সবাই মিলে একটা দিল্লি বিরোধী আওয়ামী বিরোধী নতুন রাজনৈতিক শক্তি। এই শক্তির ভিতরে পকেট ইন্টারেস্ট আছে, যেটা সে বলেছে ভ্যালিডলি, আমার পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, এর ভিতরে আমার রাজনৈতিক স্বার্থ আছে, প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু সেটা ইস্যুতে হইতে হবে, দলের এজেন্ডাতে হইতে হবে, কর্মসূচিতে হইতে হবে। ব্যক্তিগত আক্রমণ, গালাগালি করা, বাপমা তুলে কথা বলা, স্ল্যাং ব্যবহার করা, এইটা করাটা খুব পরিকল্পিত মনে হয়েছে। এবং একই অফিস থেকে এই গালিগুলো স্লোগানগুলো আসছে বলে মনে হচ্ছে, যেই ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে একই মনস্তত্ত্ব থেকে এসছে, একজন আরেকজনকে ডিফেম করা। অতএব এইটা হলো স্যাবোটাজের কাজ, এবং এই স্যাবোটাজের কাজ বাংলাদেশের হিস্ট্রিতে আমরা বহুবার দেখেছি। যদি কখনো কথা বলার সুযোগ হয়, শুধু বাংলাদেশের হিস্ট্রি থেকে আমি প্রমাণ করে দিব যে এটা কেন স্যাবোটাজ, এবং এটা রাজনৈতিক দলগুলোর জন্য, সবার জন্য কালেকটিভলি ক্ষতিকর। অতএব দয়া করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি, টেনশন কমান, ব্লাড প্রেশার লো করেন, নর্মাল আসেন, সবাই সবার অফিসে গিয়ে চা খান, আসল শত্রুর সাথে ফাইটটা করি, নিজেদের ভিতরে ফাইট না করি। অনেক অনেক ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং আসিফ বিন আলী, আপনাদের দুজনকেই কষ্ট করে রাত জেগে এনটিভি স্টুডিওতে এসে প্রাণবন্ত যৌক্তিক আলোচনার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু একটি কথাই বলবো যে আজকে আমরা আলোচনা যখন শুরু করি তখন 15ই জুলাই ছিল, কিন্তু এই মুহূর্তে এটি 16 জুলাই, অর্থাৎ 16 জুলাই 2024 জাতির জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে মেধাবী শিক্ষার্থী ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ, তিনি যেমন বুক চিতিয়ে জীবন দিয়েছিলেন, এবং সেই দিনটিকে আজকে শোক দিবস হিসাবে, শহীদ দিবস হিসাবে ঘোষণা করে এই দিনটি পালিতও হচ্ছে। এবং এই যে আবু সাইদের জীবন দেওয়ার যে দৃশ্যটি, সেটি এনটিভি তার দুপুরের নিউজে সরাসরি সম্প্রচার করেছিল, এবং পরবর্তীতে সেই ভিডিও ফুটেজ একেবারে স্পার্ক করে গোটা দেশের তরুণ সমাজের মাঝে, যে কারণে আমরা সেই দিন দেখি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় আরও 5 জন মারা যায়, এবং তারপর দিন কমপ্লিট শাটডাউনের দিনে আমরা দেখি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা তখন আবু সাইদের মতো এক একজন বুক চিতিয়ে জীবন দিয়েছেন, এবং যার মধ্য দিয়ে অভ্যুত্থান হয়েছে, নতুন বাংলাদেশ গড়ার একটি আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। আমাদের প্রত্যাশা থাকবে সেই নতুন বাংলাদেশ শহীদদের চেতনা এবং তাদের যে রক্ত, তার বিনিময়ে একটি কাঙ্ক্ষিত উন্নত, সমৃদ্ধ, টেকসই গণতন্ত্র এবং উন্নত রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সংস্কারও যেমন হবে, ঐক্যও থাকবে। আগামী দিনে বাংলাদেশ হবে নির্বাচনমুখী, এবং নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে এগিয়ে যাবে। সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।